হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা নাম্বার সিস্টেমের অঙ্ক প্রশ্নগুলির প্রথম ক্লাস দেখব। আমরা করছিলাম পিএসসির প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ। আমাদের একটা বই রয়েছে পিএসসির প্রিভিয়াস ইয়ার উপরে। এখানে পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পরীক্ষার আর কি প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে। নাম্বার সিস্টেমে টোটাল আমরা এখানে 272টা অঙ্ক ইনক্লুড করেছি, যেটা বিভিন্ন পরীক্ষাতে এসেছে। সাল উল্লেখ করা আছে, দেখো মিসলিনিয়াস, উনিয়াস, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষার প্রশ্ন এখানে ইনক্লুড করা আছে। এর হ্যান্ড রিটেন সলিউশন তোমরা পেয়ে যাবে, সঙ্গে ভিডিও সলিউশন পাবে, মানে কমপ্লিট একটা প্যাকেজ তুমি কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ। এটা করলে তোমার 60-70% প্রিপারেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি বলবো না সবার মতো যে না 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, তা কিন্তু না। এটা করার পরেও তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে, আরও প্রিপারেশন নিতে হবে, যাতে করে সিলেকশনটা হয়, এক্সামটা ক্র্যাক হয়। কোনো জায়গায় কিন্তু খামতি রাখলে চলবে না। তো প্রিভিয়াস ইয়ারের খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা জানো অবশ্যই কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ারগুলো করতে হবে, ঠিক আছে? তো এই বইটা যদি তুমি সংগ্রহ করতে চাও, উপরে যে নাম্বারটা রয়েছে 8926698266, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ঠিক আছে? চলো তো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, একজন মালি এতটি গাছের চারা এমনভাবে রোপণ করলেন যাতে যতগুলি শ্রেণী থাকবে ঠিক ততগুলি গাছ থাকবে। তো এটা এই ধরনের অঙ্ক দেবে, প্রচুর পরীক্ষায় দেয়। এই একটা টাইপ হয়। আর একটা টাইপ হয় যে একটা সংখ্যা দিয়ে দেবে, নিয়ে বলবে এতগুলো ছাত্র রয়েছে, এটাকে আমি যতগুলো সারি আছে ততগুলো শ্রেণীতে ভাগ করতে চাইছি, তাহলে কতগুলো ছাত্র বেশি থাকবে বা কতগুলো ছাত্র কম পড়বে, এই ধরনের কোশ্চেনগুলো থাকে। মানে ইনডাইরেক্টলি এটা বলতে থাকে যে একটা সংখ্যা দিয়ে দেয়, বলে এই সংখ্যাটার সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে বা কত বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই তিন টাইপের অঙ্ক কিন্তু মেনলি এখানে থাকে। আর একটা হয় যদি বলে যে এই সংখ্যাটার সঙ্গে কত গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কত ভাগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই পূর্ণবর্গ সংখ্যা নিয়ে এই ধরনের অঙ্কগুলি মেনলি দিয়ে থাকে। অনেক সময় ডাইরেক্ট বর্গমূল নির্ণয় করতে দিয়ে দেয়। তো দেখো, যখন তোমরা করবে না, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যে যত ধরনের অঙ্ক পরীক্ষায় আসে, তুমি যখন প্র্যাকটিস করছো বা তুমি যখন পড়ার প্রিপারেশন নিচ্ছ, তুমি যদি সমস্ত টাইপগুলো একসঙ্গে পেয়ে যাও, তাহলে তোমার কিন্তু সুবিধা হবে, যাতে করে তোমাকে আর অন্য কোথাও ভাবতে হবে না যে কী ধরনের প্রশ্ন আসবে কি না আসবে। তো চেষ্টা করবে যে কমপ্লিটভাবে প্রিপারেশনটা নেওয়ার। তার জন্য অবশ্যই তোমাকে প্রিভিয়াস ইয়ার হেল্প করবে। হ্যাঁ দেখো, এই অঙ্কটা জাস্ট বর্গমূল করতে হবে। কি আছে দেখো, বর্গমূলটা আছে 17956। এটার বর্গমূল আবার দুইভাবে করা যায়, একটা শর্টকাট নিয়মে, একটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেটা বর্গমূল নির্ণয় করা, সেটা কিন্তু বেসিক কনসেপ্ট, আমরা সেই মাধ্যমিকে করতাম। তার জন্য আমার একটা ভিডিও রয়েছে, তুমি সেটা দেখে নেবে, চ্যানেলে সার্চ করবে প্লেলিস্টে গিয়ে। কারণ এই ভিডিও তুমি ইউটিউবে কোথাও পাবে না, তোমাকে কেউ বেসিক কিন্তু শেখাবে না, যে লাইন টেনে দাগ দিয়ে যেভাবে আর কি করতাম আমরা ছোটোবেলায়। এই বেসিক ভিডিও তুমি ইউটিউবে পাবে না, কারণ বেসিক ভিডিও করতে হলে তোমাকে বোঝাতে হলে সেরকম বোঝানোর ক্ষমতা থাকতে হবে, এমনকি একটু সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? তো সেজন্য বেসিককে সবাই বোঝাতে চায় না, ডাইরেক্ট শর্টকাট করে দিয়ে বেরিয়ে চলে যায়। বাট আমার চ্যানেলে তুমি সেটা পাবে, দেখে নিতে পারো, কারণ ওই বেসিক দিয়েই তুমি একমাত্র সেই সমস্ত অঙ্কগুলো সলভ করবে। যখন তোমাকে বলে দেবে যে একটা সংখ্যা দিয়ে দেবে, নিয়ে বলবে এটার সঙ্গে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কত বিয়োগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই সমস্ত অঙ্ক তোমাকে কিন্তু বেসিক দিয়ে করতেই হয় অবশ্যই। এটা আমরা শর্টকাটে করব। তো এটা বর্গমূল করার জন্য 56 শেষে দুই অঙ্ককে নিতে হয়। 56 শেষ হচ্ছে 6 দিয়ে, অর্থাৎ দেখো 4-এর যদি আমি বর্গ করি তাহলে 6 দিয়ে শেষ হয়, 4 × 16, মানে 4-এর বর্গ। আর কি 6-এর বর্গ করলে আমি 36 পাই, অর্থাৎ 6 দিয়ে শেষ হয়। তার মানে 6 দিয়ে শেষ, এটার কাজটা হয়ে গেছে। এরপর বাকি রয়েছে তিনটে সংখ্যা 179। 179-এর সব থেকে ছোট একটা বর্গ সংখ্যা কত? 169। এটা কার বর্গ? 13-র বর্গ। তাহলে 13-র বর্গ করলে পাই আমরা 169, যেটা কিনা 179 থেকে ছোটই নিতে হবে। তাহলে হয় সংখ্যাটা, মানে এটার বর্গমূল করলে হয় আমি পাবো 134, না হয় পাবো 136। কোনটা হবে? 13-র পরবর্তী সংখ্যা কি? 14। এই 13 আর 14 গুণ করে দাও। 13 আর 14 গুণ করলে কত পাই দেখো, 3 × 14 = 42, 2 হাতে হলো 4, 14 আর 4 18, 182 পাই। তাহলে দেখো এখানে 179 আর 182, যেটা প্রশ্নে রয়েছে 179, এটা কি ছোট হচ্ছে 182 এর থেকে, তাই ছোটটা হয়ে যাবে অ্যান্সার 134। ঠিক আছে? দেখো এত বড় করে বলার একটাই আমার উদ্দেশ্য, যেটা হচ্ছে বেসিক জিনিসটা, মানে এক্সাম যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, সঠিক পদ্ধতিটা তোমাকে কিন্তু জানতে হবে বস, নাহলে কিন্তু গাধার মতো খেটে যেতে হবে, সিলেকশনের আসবে না। তো ডাইভার্ট হবে না, সঠিক জায়গা থেকে সঠিক জিনিস পড়বে। দুয়েরটা দেখো, অনেকের বোরিং লাগতে পারে আমি জানি, হ্যাঁ, তো তাদের জন্য আমার এই ভিডিও না। যারা মেনলি শিখতে চাই,
পরীক্ষা ক্র্যাক করতে চায় তাদের জন্যেই। আমি তোমাকে অন্যান্য চ্যানেলের মতো ভিউজ আনার জন্যে বা আদার্স কিছু করার জন্যে আমি তোমাকে বলতে পারি না যে ম্যাজিক দেখে নাও, এসব ম্যাজিক দেখাই। ম্যাজিক হবে না, তোমাকে বেসিক জানতেই হবে, তারপরেই তুমি সিলেকশন নেবে। ঠিক আছে, আমার একটাই রুল। তো আমি তোমাদেরকে ডাইভার্ট করবো না অন্যদিকে। যেভাবে পড়াশোনা করে আমি সিলেকশন পেয়েছি, তো অবশ্যই তোমাকে কিন্তু সেভাবেই পড়তে হবে। দুয়েরটা, একটি ছাত্রকে 3 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সে 3 দ্বারা গুণ করে দিয়েছে। গুণ করে যেটা পেয়েছে সেটা হচ্ছে 29.7। তাহলে সঠিক উত্তরটি কি? এই অঙ্কটা দেখো খুব সিম্পল সহজ অঙ্ক, একদম বেসিক থেকে করতে হবে। আর মানে ব্যাক ক্যালকুলেশন করো। দেখো 3 দ্বারা গুণ করাই সে সংখ্যাটা পেয়েছে 29.7। তার মানে কোন সংখ্যাকে সে গুণ করেছিল, সেই সংখ্যাকে গুণ করে 3 দিয়ে গুণ করে সেই 29.7কে পেয়েছে। তার মানে 29.7কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে যে সংখ্যাটাকে গুণ করতে দেওয়া হয়েছিল সেটা আমি পেয়ে যাব, হ্যাঁ কি না? তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 3 9 27, আর এখানে 3 9 27, 9.9। এই সংখ্যাটা তাকে দেওয়া হয়েছিল, নিয়ে বলা হয়েছিল যে এটাকে তুই 3 দিয়ে ভাগ কর, কিন্তু সে বেটা 3 দিয়ে গুণ করেছে। 3 দিয়ে গুণ করার পরে এই অ্যান্সারটা পেয়েছে। তাহলে অ্যান্সারটা কি হয় বলো তো? 9.9 কিন্তু না, কি বলেছে? সঠিক উত্তরটি বলেছে। মানে এই যে 9.9কে যে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছিল, ভাগ করার পর যে উত্তরটা আসতো সেটা হচ্ছে সঠিক উত্তর। তো এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 9.9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে পাবো দেখো 3.3। এটা হয়ে যাচ্ছে কি সঠিক উত্তর, 3.3, অপশন বি। অনেকে কিন্তু 9.9 করে দিতে পারে, ভুল করে। ব্যাপারটা বোঝা গেছে? সঠিক উত্তরটা জানতে চেয়েছে। যদি বলতো যে কোন সংখ্যাকে গুণ করতে বলা হয়েছে, তখন 9.9 হতো। ওকে, আচ্ছা। 153 আর 70 কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এখানে আসছে তোমাদের বেসিক নিয়ম। 9 এরপর করে দেখাও তো দেখি শর্টকাটে। তুমি 6 আর 9 আটকে যাবে। দেখো, বর্গ সংখ্যার শেষে কখনো একটা শূন্য থাকে না, হয় দুটো শূন্য থাকবে, ঠিক আছে? একটা শূন্য থাকবে না, বা 3টে শূন্য থাকবে না, 5টা শূন্য থাকবে না, বিজোড় সংখ্যক শূন্য থাকবে না, কখনো 2 থাকতে পারে না, কখনো 8 থাকবে না, কখনো 7 থাকবে না, কখনো 7 থাকবে না। 4 কি কোনো সংখ্যা থাকতে পারে? 8 8 64, 4 থাকতে পারে। তাহলে দেখো কি কি সংখ্যা থাকতে পারে একবার দেখে নাও। 4 থাকতে পারে কোনো একটা বর্গ সংখ্যার শেষে, 6 থাকতে পারে, বা 9 থাকতে পারে। 0 to 8 7 কখনো থাকবে না, মানে এমন একটা সংখ্যা যেটা পূর্ণবর্গ সংখ্যা, যেটা কিনা 2 দিয়ে শেষ হচ্ছে, 8 দিয়ে শেষ হচ্ছে, 7 দিয়ে শেষ হচ্ছে, থাকবে না। বা একটা মাত্র শূন্য দিয়ে শেষ হচ্ছে, ঠিক আছে, থাকবে না। বাকি সংখ্যাগুলো থাকবে। তার মানে এখানে যদি তুমি অপশন টেস্টও করো বা ট্রিক্সের সাহায্য করো, তাহলে 4 6 9 তোমাকে আটকে যেতে হবে। সো এরপরে তুমি কি করবে? তোমাকে বেসিক নিয়ম এখানে খাটাতে হয় বস। তো বেসিক নিয়ম বলতে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যে বর্গমূল করতে হয় সেটা তোমাকে করতে হবে। তো দেখো সংখ্যাটাকে আমি লিখছি, আমি জাস্ট করে দিচ্ছি, এখানে আমি তোমাকে বোঝাবো না, জাস্ট কিভাবে করতে হয় আমি আমার মতো করে করে যাচ্ছি। ভিডিওটা দেখে নাও, বেসিক ভিডিওটা, আই থিঙ্ক তুমি বুঝতে পেরে যাবে। এখানে 1 রয়েছে, 1-এর 1 এখানে নেবো আমরা, 1 53 নামলো। এইখানে 1-এর ডবল এখানে হবে 2, 2 দিয়ে আমি যদি 2 বার চালাই তাহলে এখানে 2 আসবে, এখানে 2 দিবে 4, 2 দিবে 4, 4 কয় 13, 9 13, সরি 4 9 13, 9, তাহলে এখানে 70টা নামলো। 12-এর ডবল এখানে 24। কত যোগ করতে হবে, মানে এমন একটা সংখ্যা বসাবো এই 970 থেকে বড় হবে। 4 দিয়ে আমি যদি চালাই, 4 দিয়ে 4, এখানে 4 4 16 17 হলো 1, 4 24 96 97, মানে 6 আমি কত লিখেছি? বেশি 6 পাচ্ছি। এটা থেকে বেশি কত? 6 বেশি লিখে ফেলেছি, অর্থাৎ 6 যোগ করতে হবে। মানে এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 6 যোগ করি তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো। এটা সমান যদি 384 হয় তাহলে এটার মান কত? দেখো এখান থেকে না, এই 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার থেকে আমি এই 4কে লিখতে পারি 2 ইন্টু 2, এর মাথায় 2। 6কে লিখতে পারি 2 ইন্টু 3, এর মাথায়, এটা ইন্টু কিন্তু গুণ চিহ্ন আছে, বর্গ। 2কে লিখতে পারি 2 ইন্টু 1, এর মাথায় বর্গ। তো এখান থেকে যে 2-এর বর্গ সেটা কমন চলে আসবে। কমন চলে এলে দেখো 1-এর স্কোয়ার প্লাস 2-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার ডট 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 10-এর স্কোয়ার তুমি পাবে। এটার মানই দেখো হচ্ছে 384। তাহলে 2-এর বর্গ 4 ইন্টু 384, জাস্ট এটা গুণ করে দাও, তাহলে দেখো আসবে বিয়েরটা 1536। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর অঙ্ক দেখো। এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন, তার বাৎসরিক সঞ্চয় এত টাকা হলে মাসিক আয় কত? দেখো কিভাবে করবে। আমি এখানে রোজগারকে ধরে নেবো 8 টাকা, তার মাসিক আয় হচ্ছে 8 টাকা,
ব্যয় হচ্ছে বি টাকা, এক্স ওয়াই ধরেও করে নিতে, আর বি ধরে করলে কি হবে, আর পর রোজগার ধরেছিলে, বি পর ব্যয় ধরেছিলে, বুঝতে সুবিধা হবে তোমার। ঠিক আছে, 3 মাসের যা রোজগার, তাহলে মাসিক আয় যদি তার আর টাকা হয় তাহলে 3 মাসে হবে 3R। এই যে আমরা এক্স ওয়াই গুলো ধরি, এক্স ওয়াই ধরতে অনেকের হয়তো ভয় লাগে যে এক্স ওয়াই ধরছি মানে তো যথেষ্ট বড় হবে অঙ্কটা। হ্যাঁ, তো তেমন কিন্তু না, এক্স ওয়াইগুলোই একটা এমন আমরা আগে থেকে ধরে নিই, ধরে নিয়ে কি করি, ওটা একটা মান থাকে কিন্তু এক্স ওয়াই জেড এবিসি যেটাই ধরি না কেন, 3 4 5 6 7 এরকম ভ্যালুস তারা পাই, আমরা সেটা পরে ক্যালকুলেশন করে বের করি। তো ওটা ধরে নিলে যে তোমার অঙ্কটা বড় হবে বা কঠিন হবে, এরকম টাইম লাগবে এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, 3 মাসে যা রোজগার করেন মানে 3R টাকা, তা 4 মাসে ব্যয় করে দেন, তার মানে সমান দিয়ে আমরা 4 মাসের ব্যয় মানে 4B। ঠিক আছে, তাহলে দেখো আর এর মান যদি 4 হয়, বি এর মান হবে 3, অনুপাত সমানুপাতের কনসেপ্ট। আর এর মান যদি 4 হয় মানে 4 টাকা যদি সে মাসে আয় করে, 3 টাকা সে ব্যয় করবে। ঠিক আছে, তাহলে দেখো 1 মাসে সে 4 টাকা আয় করছে, রোজগার করছে, আর 3 টাকা সে ব্যয় করছে মাসে কিন্তু। তাহলে তার মাসে সেভিং কত টাকা হচ্ছে, 1 টাকা সেভ হচ্ছে, এখান থেকে আমি বলতে পারি 1 টাকা তার সঞ্চয় হচ্ছে। কিন্তু প্রশ্নে বলেছে তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা, তার মানে দেখো মাসিক সঞ্চয় যদি 1 টাকা হয় তাহলে বাৎসরিক সঞ্চয় 12 টাকা হবে, কিন্তু 12 তো না, বলেছে কত, 45,000 টাকা, 45,000 টাকা। ওকে, তাহলে কি এটা কি পেলাম আমি, 12 সমান 45 পেলাম, কারণ কি 1 টাকা তার মাসে আয় হচ্ছিল, এখন বছরের জন্য তাকে 12 দিয়ে গুণ করতে হবে, 12 মাসের আয় ইন্টু 12, তাহলে 1 মাসের আয় কত হবে, একের মান কত হবে, দেখো একের মান কি, এটাকে জাস্ট 12 দিয়ে ভাগ করে দাও, এটা একের মান হলো, এক রেশিওর মান হলো। তার মাসিক আয় জানতে চেয়েছে মানে মাসিক রোজগার, মানে 4 রেশিওর মান আমাকে বের করতে হবে, তাহলে ইন্টু 4 করে দাও, তাহলেই চলে আসবে 4 3 12, 3 15 45, মানে 15,000 টাকা, 15,000 টাকা, অপশন এ হয়ে যাবে তার রাইট অ্যান্সার। তার মাসিক আয় হচ্ছে 15,000 টাকা। ওকে, নেক্সট দেখো, √5 বহুপদী সংখ্যামালার মাত্রা কত। দেখো এটা হচ্ছে পলিনোমিয়ালের অঙ্ক, এটা ভালো অঙ্ক ছিল, ফুড এসআই 6 এর অঙ্ক। তো এই যে মাত্রা ব্যাপারটা পলিনোমিয়ালের আসবে, পলিনোমিয়াল মানে যেগুলো এক্স ওয়াই জেড যে সমীকরণগুলো থাকে, একটা উদাহরণ দিই, x² + 5x + 6 = 0, এটা একটা পলিনোমিয়াল বহুপদী সংখ্যা। ঠিক আছে, এটা শূন্যটা হয় না, এটাকে বলা হয় বহুপদী, মানে চল যেখানে থাকবে চলরাশি এক্স ওয়াই এ বি সি, এগুলো হচ্ছে চলরাশি থাকে, এদের মান চেঞ্জেস হয়ে থাকে, চলরাশি। তো এটার এই সংখ্যা এই বহুপদীটার যদি মাত্রা বলে, যেটা হচ্ছে চল যেটা হয় এক্স ওয়াই জেড যেগুলো থাকে, তার সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটা হচ্ছে মাত্রা। মানে এখানে এক্স এর পাওয়ার আছে 2, তাহলে 2 হয়ে যাবে এটার মাত্রা, ডিগ্রি ইংলিশে। যদি ধরো এরকম থাকতো, এটা এক্স এর পাওয়ার 2 না দিয়ে যদি 3 দিত, এক্স এর পাওয়ার 3 দিত, আর এখানে এক্স স্কোয়ারের স্কোয়ার দিয়ে দিত, তাহলে এটার মাত্রা হয়ে যেত 3। ঠিক আছে, তো চলরাশিটা থাকতে হবে, কিন্তু এখানে √5 তো কোনো চলরাশি নেই, তাহলে এটার মাত্রা হবে 0, 0। ঠিক আছে, 7এরটা দেখো, 7এর অঙ্কটা কি বলেছে, কোনো একটি পরীক্ষায় একটি এক ছাত্রকে কোনো একটি কোনো একটি সংখ্যার 5/6 অংশ করতে বলা হলো, কোনো একটি সংখ্যার 5/6 অংশ 16 করতে বলা হলো। ভুলবশত ছাত্রটি সংখ্যাটির 5/6 অংশ নির্ণয় করে। যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, তাহলে প্রকৃত সংখ্যাটি কত। মানে একটা সংখ্যা ছিল, তাকে 5/16 বের করতে বলেছে, সে 5/6 বের করেছে, এর ফলে কি মানে আসল উত্তরের থেকে 150 বেশি হচ্ছে। তাহলে কি করবে দেখো, আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে এক্স। আচ্ছা, তুমি এটা অপশন টেস্টের মাধ্যমে করতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। ধরে নিচ্ছি আমি সংখ্যাটা এখানে 288, তাহলে 288 একবার তুমি 5/16 বের করো, কত হচ্ছে দেখো, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 7 28, 4 2 8, 4 18 72, 4 18 72, মানে 5 18 90 হচ্ছে। আর 288 তুমি 5/6 বের করো, 5/6, তাহলে 6 7 সরি 6 6 4 6 24, 28 তো যাচ্ছে না, কাটাকুটি যাবে,
4 6 24, 48, 6 8 48 নাকি? হ্যাঁ 48। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 48 × 5 5,040, 4 20 আর 4 24, তাহলে 240 আর এখানে হচ্ছে 90। এদের মধ্যে পার্থক্যটা কত? 240 কত বেশি দেখো, 150 বেশি। 150 বেশি, প্রশ্নে বলেছে 150 বেশি হচ্ছে প্রকৃত যেটা, মানে আসল 5 এর 16 দিয়ে গুণ করলে অ্যাকচুয়াল অ্যান্সার তার আসতো 90, কিন্তু সে 5 এর 6 দিয়ে গুণ করেছে যার ফলে 240 এসেছে, মানে 150 বেশি এসেছে। ওই 150 বেশির কথা এখানে বলা হচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে অপশন এ। ডাইরেক্ট তুমি এভাবে করতে পারো অপশন টেস্টের মাধ্যমে, বা তুমি বেসিক নিয়মে করতে পারো, এক্স ধরে করতে পারো, কোনো ব্যাপার না। 6/7, 6/7/8 এর চেয়ে 6 কত বেশি? দেখো এই জায়গাটা 6/7/8 দিয়েছে, এটা সমান আমি লিখবো 6 নিচেই 7 × 8, মানে এটা হবে 6/7/8 বলবে কি করে হচ্ছে, চলো দেখিয়ে দিচ্ছি। 6/7, তাই নিচেই যে বড় বাইটা রয়েছে এটা সমান আমি এভাবে ভাগ চিহ্ন দিয়ে 8 লিখতে পারি, এটা মানে তো ভাগ চিহ্ন। তাহলে দেখো 6/7 ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে পাশের সংখ্যাটা উল্টে যাবে, তবটা হরে হরটা লবে চলে আসবে, এটা সমানই দেখো 6/56। আর এখানে দেখো কি আছে, 6/7/8, 6/7/8, তাহলে আমি ভাগ চিহ্ন দিয়ে 7/8 এইভাবে লিখতে পারি। তাহলে 6টাকে যদি আমি একটা গুণ চিহ্ন করে দিই 6-এর সঙ্গে, তাহলে কি হবে 8/7 হয়ে যাবে। তার মানে 6 × 8/7 কত হবে, 6 8 48/7। কত বেশি বলেছে, এর চেয়ে এটা কত বেশি, তাহলে কি করবে, জাস্ট বিয়োগ করবে। 48 দাও, 48/7, 48/7 মাইনাস 6/56, ঠিক আছে? এটা জাস্ট বিয়োগ করো, কত হচ্ছে দেখো, 7কে আমি 56 করবো তো 8 দিয়ে গুণ করবো, এটাকে 8 দিয়ে গুণ করবো, 8 8 64, 4 হাতে রইলো 6, 4 8 32 আর 6 38, তাহলে নিচে 56 চলে এসেছে, নিচেরটা মিলে গেছে, তাহলে জাস্ট ওপরটাকে বিয়োগ করে দেবো, নিচে আসবে 56। আচ্ছা কি কাটাকুটি যেত না, আচ্ছা ঠিক আছে, 56 এনে 6 দিয়ে যদি আমি বিয়োগ করি, 6 কত 14, 8 14, এখানে 7, এখানে 3, আচ্ছা এটা কাটাকুটি করে দাও, 28 আসবে এখানে, এটাকে 2 দিয়ে 16, 19 2 38, সরি 17 2 34, 18 2 36, আর এদিকে 9 189/28, আর কি যাবে 7 দিয়ে, 7 দিয়ে 7 4 28, 7 2 14, 7 7 49, 27/4 হচ্ছে, 27/4, 27/4 মানে 4 7 28, 4 6 24, 24 6 পূর্ণ 3/4, 6 পূর্ণ 3/4, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জাস্ট দেখো বিয়োগ যোগ করতে হচ্ছে, তাই না? এত দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তর কত? দেখো এই ধরনের অঙ্ক আমার একটা মনে পড়ছে, কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ এই ধরনের একটা অঙ্ক এসেছিল কলকাতা পুলিশের প্রিলিমস পরীক্ষাতে। তোমরা যারা পুলিশের পরীক্ষা দাও আই থিঙ্ক জানবে, এরকম একটা সংখ্যা দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল বার করতে বলেছে। কি কি সংখ্যা রয়েছে, 8907, বৃহত্তম সংখ্যাটা খুবই সহজ, বের করবে 9, তারপর হবে 8, তারপর হবে 7, তারপর হবে 0। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখো সংখ্যাগুলোকে কিন্তু ধরতে হবে, তুমি যদি 0789 করে দাও তাহলে কিন্তু জিরোটা অ্যাকচুয়ালি ভ্যালুলেস হয়ে যাচ্ছে, বাদ চলে যাচ্ছে, ওই সংখ্যাগুলো কিন্তু থাকছে না। তো 789 কিন্তু কখনোই এটার ক্ষুদ্রতম সংখ্যা হতে পারে না, এটা ক্ষুদ্রতম সংখ্যা হবে 7089, এই জায়গাটাতে অনেকে ভুল করে। এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা বলে দিলেও বা না বলে দিলেও তোমাকে কিন্তু 70টাকে এই 7-এর পরেই রাখতে হবে, 7-এর আগে রেখে তুমি করতে পারবে না, তাহলে তো জিরো সংখ্যাটা বাদ চলে যাচ্ছে, তুমি জিরো সংখ্যাটা ধরলে কোথায়, তাই না? তুমি যদি জিরোটা আগে লিখে 789 লিখে দাও তাহলে এটার মান কত 789, তাহলে জিরো কোথায় থাকছে, এখানে জিরো তো নেই। ওকে, জাস্ট বিয়োগ করো, এটা আসছে দেখো 1, 9 আর কয় 8 17, 9 8 17, 81 দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটাই হবে। এখানে আসছে তোমার 7, এখানে আসছে 2, 2789, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এ ও বি প্রত্যেকে 28 রানে
8টি করে উইকেট পেল। আচ্ছা, পরে এ 35 রানে আরো একটি উইকেট পেল, বি 56 রানে আরো 4টি উইকেট পেল। দেখো, প্রত্যেকে 28 রানে 8টি করে উইকেট পেয়েছে। এই লাইনটা থেকে আমি বলতে পারি যে এ আর বি উভয়ই কিন্তু সেম, মানে 28টা রান দিয়েছে, 8টা করে উইকেট তারা তুলে নিয়েছে। মানে এ আর বি এর যে এখন পারফরমেন্স সেটা কিন্তু সেম আছে। পরে কি হচ্ছে, পরে এ 35 রানে আরো একটা উইকেট দিয়ে নিয়েছে আর কি, মানে 35 রান দেওয়ার পরে একটা উইকেট পেয়েছে এ, 35 রান দেওয়ার পরে একটা উইকেট পেয়েছে। সেক্ষেত্রে আবার বি কি করছে, 56 রান দিয়ে 4টা উইকেট পেয়েছে। তার মানে এ পার উইকেট পিছু কটা করে রান দিয়েছে, 8টা করে রান দিয়েছে, তাই না? বি পার উইকেট পিছু 8টা করে রান দিয়েছে। পরবর্তী যে ডেটাটা এখানে দিয়েছে আমাদের, তাহলে এখানে কি দেখছি, এ পার উইকেট পিছু 35টা রান দিয়ে ফেলেছে, আর বি একটা উইকেটের পেছনে 8টা রান দিয়েছে। তাহলে এখানে কার পারফরমেন্স ভালো, কার উইকেট পাওয়ার গড় ভালো, বি এর, হ্যাঁ কি না? তাহলে বি অপেক্ষাকৃত ভালো, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, একটা জিনিস এখানে এইভাবে দেখলে হয়তো হবে না, যদি আমি মোট হিসাবটা করি তাহলে খেলাটা আবার উল্টে যাচ্ছে। যেমন এ আর বি 28 রানে 8টা করে উইকেট দিচ্ছে, তাহলে দেখো আমি বলতে পারি এ কটা রান দিচ্ছে, 28 প্লাস 28 প্লাস কটা রান দিচ্ছে, দেখো 28 রান দিচ্ছে আর 35 রান দিচ্ছে, মানে 8 5 3 3 হলো 1 6 63 রান দিচ্ছে। কটা উইকেট পাচ্ছে, আগে 8টা উইকেট আর এখানে একটা উইকেট, 9টা উইকেট পাচ্ছে। আবার বি প্রথমে 28 রান দিয়েছে প্লাস 56 রান দিয়েছে, কত হচ্ছে এটা, 8 আর 6 14 4 হলো 1 3 8 84, 84 রানে কটা উইকেট পাচ্ছে, 8টা আর এদিকে 4টা, 12টা। তার মানে এখানে দেখো 9টা উইকেট পাচ্ছে 63তে, মানে রান রেট হচ্ছে 7 করে, পার উইকেট 7 করে রান দিচ্ছে। এখানেও দেখো 7 করে রান দিচ্ছে উইকেট পিছু। তাহলে এক্ষেত্রে কিন্তু দুজনাই ভালো, এ আর বি উভয়ই সমান, কিন্তু অপশন বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার, সি কিন্তু হবে না। তুমি ওই হিসাবে দেখলে এটা দেখলে হবে না, তোমাকে মোটের উপরে টোটাল যে খেলাটা হচ্ছে তার উপরে তোমাকে বিচার বিবেচনা করে দেখতে, যে পার উইকেট পিছু কে কিরকম রান দিচ্ছে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 11 অঙ্কটা দেখো, এর নিকটবর্তী বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা, এটা তোমাকে ওই বেসিক নিয়মেই করতে হবে। বেসিক নিয়ম বলতে 7265, এটার বর্গমূল করো এভাবে, 8 8 64, 4 কয় 12, 8 12, 65 নামলো এখানে, 8 ডাবল 16। তো কাছাকাছি সংখ্যা 5 16 80, 5 দিয়ে যদি আমি করি, 5 দিয়ে যদি করি তাহলে 25 5 16 80 82, মানে 45, 40 যদি আমি এটাকে বাদ দিই তাহলে সংখ্যাটা পাবো আমি 72 25, এটা একটা পাবো। আর যদি আমি এটাকে 6 দিয়ে চালাতাম তাহলে কি পেতাম, 6 6 36 6 হাতে রইলো 3, 6 16 96 আর 3 99, তখন কত বেশি পেতাম, 1, আর এখানে 3, এখানে এটা কেন বের করছি দেখো, 131, মানে এটার সঙ্গে যদি আমি 131 যোগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। সেটা কোনটা, 6 9 3 7, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। আর এর সঙ্গে যদি আমি 40 বিয়োগ করে দিই তাহলে এই একটা সংখ্যা পাবো। তাহলে কোনটা কাছে, 40 ঘর পেছনের দিকে যাওয়া আর 131 ঘর সামনের দিকে যাওয়া, তাহলে কোনটা কাছে হবে, 131 ঘর পেছনের সামনের দিকে গেলে কি অনেকটা অনেকটা ডিস্টেন্স যেতে হচ্ছে, তাই না? তার মানে কাছাকাছি সংখ্যা হচ্ছে 7225। ওকে, আচ্ছা এটা কি 7396, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে এটা 7225। 12 অঙ্কটা তোমরা নিজেরা করো, নিয়ে কমেন্টে জানাও কি অ্যান্সার হবে। ওকে, তো এটাই আজকের ক্লাসের হোম টাস্ক বলতে পারো।
তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বাকি প্রশ্নগুলো সমাধান আমরা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে দিয়ে দেবো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে। আর দেখো, প্রিভিয়াস ইয়ারের উপরে একটা আমাদের যে বইটা রয়েছে বা প্রিভিয়াস ইয়ার থেকে যে পরীক্ষায় প্রশ্ন কমন আসে তার একটা ভিডিও আমি রিসেন্ট আপলোড করেছি। এই ভিডিওটা তোমরা দেখতে পারো। আই থিঙ্ক ভিডিওটা কই, এই ভিডিওটা, ঠিক আছে। মিসলেনিয়াস ফিল্মস পরীক্ষাটা হয়ে গেছে, তো এই পরীক্ষাটা তোমরা দেখো যে কেন প্রিভিয়াস ইয়ার আমাদের করাটা ইম্পর্ট্যান্ট। তো তাহলে তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কতটা গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে আমাদের বই। এরপর জিকের উপরেও বই রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। সো বইগুলো কেনার জন্য আমাদের 8926698266 নাম্বারে যোগাযোগ করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।